গাজীপুরে আগুনে পুড়ল কয়েল কারখানা, ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। নিয়ম না মেনে কেমিক্যাল ব্যবহারে অগ্নিকাণ্ড, বারবার দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। ইতালি যাওয়ার সময় মাফিয়ার গুলিতে ৩ বাংলাদেশি নিহত। হত্যার পর সমুদ্রে ফেলে দেওয়া হয় লাশ। মাদারীপুরে মাতম, দালালের বিচার দাবি। ঢাকা আরিচা মহাসড়ক ইটভাটা মালিক শ্রমিকের অবরোধ, ডি গ্রেডে চিহ্নিত করে জারি করা পরিপত্র স্থগিতের দাবি। তীব্র যানজটে যাত্রীদের ভোগান্তি। এবং দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে মানবদেহের জন্য ক্ষতিকর ঘন চিনির আমদানি। চকলেট, বেভারেজ সহ শিশু খাদ্যেও ব্যবহার বাড়াচ্ছে ক্যান্সার সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জিন্নাত আরা যশোয়া। গাজীপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ আগুনে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিয়ম না মেনে কেমিক্যাল ব্যবহারে অগ্নিকাণ্ড বলছে ফায়ার সার্ভিস। বারবার দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। মেহেদী হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জুনায়েদ রুবেল। দাও দাও করে জ্বলছে আগুন, পুড়ছে ব্যবসায়ীর স্বপ্ন। বুধবার দুপুর 1টা গাজীপুরের বাঘের বাজারে স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানার শ্রমিকরা যখন লাঞ্চের বিরতিতে বের হবেন, ঠিক তখনই হঠাৎ ধোঁয়ার কুণ্ডুলি দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। ভয়াবহতা বাড়তে থাকায় খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। প্রথমে মাওনা ফায়ার স্টেশনে 2টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও 7টি ইউনিট। প্রায় 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। জেলায় নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা একের পর এক কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পরামর্শ স্থানীয়দের। ফায়ার সার্ভিস জানায়, কারখানাটির ভেতর ব্যাপক পরিমাণে কেমিক্যাল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়, আর পাশের ফিলিং স্টেশন থাকায় ঝুঁকি বাড়িয়েছে কয়েক গুণ। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সময় সংবাদ, গাজীপুর। ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব। গোপালগঞ্জে 5ম শ্রেণীর শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে মুকসুদপুর উপজেলার বড়ইহাটি গ্রামের 5ম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিন শেখ প্রতিবেশীর উঠানে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে 10ম শ্রেণীর শিক্ষার্থী রিফাতের সঙ্গে বিবাদে জড়ায় সে। এ সময় ভেঙে যায় রিফাতের ব্যাট। এতে ক্ষিপ্ত হয়ে ভাঙা ব্যাটের ধারালো অংশ দিয়ে ইয়াসিনের গলায় কোপ দেয় রিফাত। গুরুতর অবস্থায় প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে মারা যায় ইয়াসিন। নিহত ইয়াসিন বড়ইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। যশোর ও গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। সকালে যশোর সদরের শেখহাটি বাবলাতলা দক্ষিণ পাড়ার রিপনের বাড়ির সামনে বড় ভাইয়ের সঙ্গে বাইসাইকেল স্কুলে যাচ্ছিল শিশু আরাফাত। এ সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। এদিকে গাজীপুরে টঙ্গীর হোসনে মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী সাদুরা পরিবহনের একটি বাসের চাপায় মারা যান এক নারী। সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় মাফিয়ার গুলিতে মারা গেল 3 বাংলাদেশি। তারা সবাই মাদারীপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পরিবারে চলছে মাতম। দালালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে প্রাণ গেল 3 যুবকের। সন্তানের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম। ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 8 অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুরের আদিত্যপুর গ্রামের ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সঙ্গে চুক্তি হয় 22 লাখ টাকায়। তবে ইমরানকে লিবিয়ায় আটকে নির্যাতন করে পরিবার থেকে বাড়তি 18 লাখ টাকা আদায় করা হয়। সবশেষ 1 নভেম্বর ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্য সাগরে মাফিয়ার গুলিতে মারা যান ইমরান। মঙ্গলবার এই খবর পায় পরিবার। আমার আগে বলছিল কি 17 লাখ টাকা দিবেন, পরে 5 লাখ, পরে বলছে কি
22 লাখ টাকা না দিলে আমরা গেমে দেব না। আমাদের 40 লাখ টাকা নেওয়ার পরে কেন আমার বাইরে কন্টাক্ট করে ভোটটা চাললো না? আমার ভাই যদি কন্টাক্ট করে ভোটটা চালতো তাহলে তো আমার ভাই বাচ্চা থাকতো। মাফিয়াদের গুলিতে একই নৌকায় মারা যায় রাজৈর উপজেলার দুর্গাবদ্দি গ্রামের মুন্না তালুকদার ও ঘোষালকান্দি গ্রামের বাইজিদ শেখ। 3 যুবকের মৃত্যুর পর লাশ ফেলে দেয়া হয় সাগরে। সুস্থ দাবি করে আর কি, যার সঠিক বিচার দেওয়া হয় আর কি। তবে এই ঘটনায় শিপন জড়িত নন এমনটাই দাবি তার স্বজনদের। আরে দেশে বিদেশ বাহিরে তো যায়, করলে আরো নতুন তোর জানে আরো লোক যায় বিভিন্ন ধরনের, কিভাবে কি হয়েছে এটা তো আমরা বলতে পারি না। এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায়, মামলা করে, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। গত কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছেন শিপন। আত্মীয় স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের ইতালি নেয়ার প্রলোভন দেন তিনি। এর আগেও এমন ঘটনা হলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ইটভাটা সচল রাখার দাবিতে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মালিক শ্রমিকরা। ইটভাটাকে ডি গ্রেডে চিহ্নিত করে সরকারের জারি করা পরিপত্র 6 মাস পর্যন্ত স্থগিতের দাবি তাদের। এদিকে সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় তীব্র যানজট। পরে মালিক সমিতির সঙ্গে বৈঠকে বসে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা, কিন্তু 2 ঘন্টার আলোচনাও দিতে পারেনি কোনো সমাধান। মোজাফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ইটভাটা চালু রাখার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে মালিক শ্রমিকদের বিক্ষোভ। বুধবার সকাল 10টায় আমিনবাজারের সালেহপুর ভাঙা ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে সড়কের দুপাশে সৃষ্টি হয় তীব্র যানজট। ইটভাটাকে ডি গ্রেডে চিহ্নিত করে জারি করা পরিপত্র 6 মাস স্থগিতের দাবি তাদের। যদি আমাদের ইটভাটার জন্য ঢাকার পরিবেশ দূষিত হয়, সে পরিবেশ আমরা দূষিত করতে চাই না, কিন্তু আমাদের এই সিজনটা সময় আমাদের দিতে হবে। 2025 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমরা এই 6 মাসের জন্য সরকারের কাছে অকুল আবেদন, আমাদের বাটা চলতে হবে। আমরা চাই আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবছর ধরে ব্রিকফিলটা করতে পারি, পরে যদি না দেয় সেটা অন্য কথা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। পরে আলোচনার আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গত 17 আগস্ট 106টি ইটভাটা বন্ধের সিদ্ধান্তে পরিপত্র জারি করে সরকার। শিল্পের কাঁচামালের আড়ালে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ঘন চিনি হিসেবে পরিচিত সোডিয়াম সাইক্লোমেট আমদানি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সাধারণ চিনির বিপরীতে 50 গুণ বেশি মিষ্টি হওয়ায় চকলেট, আইসক্রিম, বেভারেজ সহ শিশু খাদ্যে ব্যবহার হচ্ছে এই ভয়ঙ্কর উপকরণ। গত 2 মাসেই 2টি চালানে 100 মেট্রিক টন ঘন চিনি জব্দের পাশাপাশি সন্দেহভাজন আরও কয়েকটি চালান পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজ। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বচ্ছ বড় দানা হলো দেখতে অনেকটা চিনির মতো, আবার স্বাদে চিনির চেয়ে 30 থেকে 50 গুণ বেশি। প্রকৃততে এগুলো চিনি নয়, কিংবা চিনি তৈরির বিন্দুমাত্র উপকরণও ব্যবহার হয়নি। মূলত চীনের বিভিন্ন শিল্প কারখানায় প্রস্তুত এক কৃত্রিম মিষ্টিকারক সোডিয়াম সাইক্লোমেট বা ঘন চিনি আসছে বাংলাদেশে। এটাকে একসময় স্যাকারিন নামে আমরা অনেকে চিনতাম। এটা আমেরিকাতে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA 1969 সালে ঘন চিনি ব্যবহার নিষিদ্ধ করেছে। তারপরেও পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে এটা রূপান্তর করে ব্যবহার করছে, যেটা আসলে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবশেষ 28 অক্টোবর চট্টগ্রাম বন্দরে 2টি কন্টেনার থেকে জব্দ করা হয়েছে 39 মেট্রিক টন ঘন চিনি। পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে চীন থেকে চালান আসে চট্টগ্রাম বন্দরে। এর আগে 16 সেপ্টেম্বর একটি বেসরকারি অফডক থেকে জব্দ করা হয়েছিল সোডা অ্যাশের নামে আমদানি করা 3 কন্টেনার ভর্তি 7,480 কেজি ঘন চিনি। সাধারণত এই পণ্যটা আমদানি নিষিদ্ধ হওয়ায় সোডা অ্যাশ বা হচ্ছে যে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে আমদানি হচ্ছে। এছাড়াও অন্যান্য সমজাতীয় যে রাসায়নিক বিভিন্ন পণ্য আছে সেই নামগুলো ব্যবহার করে তারা সোডিয়াম সাইক্লোমেট আমদানির চেষ্টা করছে। এক্ষেত্রে বৈধ পথে আমদানি নিষিদ্ধ হয় শিল্পের কাঁচামালের আড়ালে ঘন চিনি আমদানির চেষ্টা চলছে। ইতিমধ্যে আটক হওয়া 2টি চালানের আমদানিকারক এবং সিএনএ প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে কাস্টম হাউজের অনুসন্ধানী দল। প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিলের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কাস্টম কর্মকর্তা। যারা এ পর্যন্ত ঘন চিনি আমদানি করেছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি
কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে, তাদের বিন লক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলা দায়ের করা হবে। সাধারণ চিনির তুলনায় মিষ্টি গুণ বেশি হয় মিষ্টান্ন, আইসক্রিম, বেভারেজ, জুস, চকলেট এবং কনডেন্স মিল্কে মেশানো হচ্ছে ঘন চিনি, যার বেশিরভাগই শিশু খাদ্য হিসেবে পরিচিত। ঘন চিনির তৈরি খাবারে শিশুদের ক্যান্সার, কিডনি এবং লিভার রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে মত চিকিৎসকদের। বাচ্চাদের যে ট্রুলি যে বাড়ে সুগার দরকার, এই সুগারটা কিন্তু সেখান থেকে আসছে না, শুধু মিষ্টির স্বাদটা যাচ্ছে এবং এই স্বাদটা কিন্তু আলটিমেটলি এই সাইক্লামেট শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদান আছে, যেটা কিডনি শাটডাউন থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। বাংলাদেশের বাজারে প্রতি কেজি সাধারণ চিনি 110 থেকে 115 টাকায় বিক্রি হলো। প্রস্তুতকারক দেশ চীনে ঘন চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি 365 টাকায়। কিন্তু মানবদেহের জন্য ক্ষতিকর ঘন চিনির মিষ্টিগুণ বেশি হয়, খুব কম পরিমাণে ব্যবহারের সুযোগ থাকায় প্রতি কেজিতে কয়েক হাজার টাকা লাভ করছে আমদানিকারক চক্রটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে হস্তান্তরের বৈধতা প্রশ্নে রুল শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। শুনানিতে আইনজীবীরা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে টার্মিনালটি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। বুধবার হাইকোর্টে রুল শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া দেশের নিরাপত্তা নিয়ে আরও চিন্তা বাড়বে বলেও জানান রিটকারী আইনজীবীরা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির জন্য এই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকায় অভিযানে অস্ত্র গুলিসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 1 নলা বন্দুক ও 2 রাউন্ড গুলি, 2টি পিস্তলের ম্যাগাজিন এবং 3টি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি করত বলে জানিয়েছে পুলিশ। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত চট্টগ্রামের রাউজানে 17টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে 10 থেকে 12টি রাজনৈতিক। এরপর থেকে আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার নোয়াপাড়া থেকে গ্রেফতার করা হয় জহির আহমদকে। তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন। এছাড়া বাড়ির পুকুর পাড়ে পুঁতে রাখা একটি 1 নলা বন্দুক ও 3টি কার্তুজও উদ্ধার করে পুলিশ। পরে পটিয়ার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে জহিরের সহযোগী সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। জহির আহমেদের দেখানো মতে তার দোকান থেকে একটি বিদেশি পিস্তল এবং 2 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগজিন উদ্ধার করি। জিজ্ঞাসাবাদে সে জানায় এই অস্ত্রের প্রকৃত মালিক হচ্ছেন তার মেয়ে জামাই সাকিব আহমেদ। পটিয়া থানার সহযোগিতায় তাকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে তার সহযোগী রানাকে গ্রেপ্তার করা হয়। নভেম্বরে শুধু রাউজানেই অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র 16টি, দেশীয় অস্ত্র 8টি, 75 রাউন্ড গুলি ও 24টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো ব্যবহার করে গ্রেফতারকৃতরা এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি করত বলে জানায় পুলিশ। তারা বিভিন্ন ব্যক্তিরকে শোডাউন করার জন্য, এই চাঁদাবাজি করার জন্য এই অস্ত্রগুলো তারা ব্যবহার করে। প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে এই তথ্যগুলো দিয়েছে। আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযান এবং চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানার অভিযানে চলতি মাসে অস্ত্র আইনে 5টি মামলা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পণ্যের মেয়াদের স্টিকার জালিয়াতি, অপরিচ্ছন্নতা সহ বেশ কিছু অভিযোগে চট্টগ্রামের প্রসিদ্ধ মিষ্টি ও বেকারি পণ্য তৈরির ব্র্যান্ড সিজলকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া নানা অনিয়মের কারণে আরও 2টি প্রতিষ্ঠানকে 7,000 টাকা জরিমানা করা হয়। 90 দশকে প্রতিষ্ঠিত চট্টগ্রামের মিষ্টি ও বেকারি পণ্য তৈরির অন্যতম প্রসিদ্ধ ব্র্যান্ড সিজল কারখানায় ভোক্তা অধিকারের সঙ্গে অভিযানে সংবাদ সংগ্রহ গেলে শুরুতে গণমাধ্যমকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। পরে কারখানার ভেতরে চালানো অভিযানে অপরিচ্ছন্নতা, রান্নাঘরে ময়লা আবর্জনা, মিষ্টি তৈরিতে ব্যবহার হওয়া বিভিন্ন প্রোডাক্টের মেয়াদ স্টিকারে জালিয়াতি সহ নানা অসঙ্গতি পায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এই সময় প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি 2 লাখ টাকা জরিমানা করা হয়। উৎপাদিত সম্পূর্ণ কার্যক্রম ফিনিশড, সেই প্রোডাক্টটা ওনারা মেয়াদ না দিয়ে ফ্রিজে রেখে দিয়েছেন। তাদের এই নানা ধরনের যে অসঙ্গতি, এই অসঙ্গতিগুলি তারা যেন সংশোধন করে
আমরা তাদেরকে সতর্কতামূলক 2 লাখ টাকা অর্থদণ্ড করেছি। এই সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এইসব অসঙ্গতি ছোটখাটো দাবি করে কর্মচারীদের উপর দায় চাপান কারখানার মালিক। আমরা মালিক পক্ষ 2 লাখ টাকা জরিমানা দেব না, প্রত্যেক স্টাফ থেকে নিব। ওদের তো বলা ছিল এই কাজ করে ওরা করে না কেন? এছাড়া নগরীর সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে একটি খাবার দোকানে পচা বাসি খাবার রাখায় 40,000 টাকা এবং একটি ডিপার্টমেন্টাল স্টোরে পণ্যের আমদানিকারকের স্টিকার না থাকায় 20,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও খাবারের নিষিদ্ধ কেমিক্যাল মেশানোর দায়ে 6 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। দুপুরে বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেশ কিছু দোকানে মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। 6টি প্রতিষ্ঠানকে 6,500 টাকা জরিমানা করা হয়। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবেই এ অভিযান বলে জানান অভিযানকারীরা। নারায়ণগঞ্জে 4 শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। দুপুর থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জের মাসুমাবাদ, বানিয়াদি, মিঠাবো ও লক্ষা যাত্রাবাড়ি এলাকার 4টি স্থানে এই অভিযান চালানো হয়। এ সময় 3 কিলোমিটার এলাকার 200 বাড়ির 4 শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় 400 ফুট অবৈধ পাইপসহ বিপুল সংখ্যক রাইজার ও বার্নার। পরে অবৈধ সংযোগ বন্ধে মূল বিতরণ লাইন থেকে নেয়া সংযোগ স্থলগুলো গ্রাইন্ডিং মেশিন দিয়ে অপসারণ করা হয়। বাংলা সময় আরো থাকছে জ্বর আর শরীরের ব্যথা, বমিও থামছে না, আর এদিকে ডায়াবেটিস কন্ট্রোলও আসছে না। শীতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। শহরের পাশাপাশি ছড়াচ্ছে গ্রামেও। রাজশাহী মেডিকেলে গড়ে প্রতিদিন ভর্তি 40 জন। মশা নিধনে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দুষছেন সাধারণ মানুষ। পুরার আদমদিঘির কুন্দুক গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন দখল করে মার্কেট গড়ে তুলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। নিয়ম অনুযায়ী চিকিৎসক পদায়ন থাকার কথা থাকলেও কেন্দ্রটির কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে। এতে স্বাস্থ্য সেবা নিয়ে ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল্লাহ ওয়ালের রিপোর্ট। বগুড়ার আদমদিঘির কুন্দুগ্রাম ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরে এখন আর নেই রোগী বা চিকিৎসকের উপস্থিতি। চিকিৎসা সেবা বন্ধ হয়ে জনশূন্য হওয়া ভবনের জায়গা দখল করে মার্কেট গড়ে তুলেছেন ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। স্থানীয়দের অভিযোগ, উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু শুরুর দিকে আউটডোরের পাশাপাশি ইনডোর চিকিৎসা সেবাও দেওয়া হতো। তবে 6 বছর আগে ভবনটি সংস্কারের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলে সুযোগ নয় একটি প্রভাবশালী মহল। অভিযোগ উঠেছে ভবনের বড় একটি অংশ দখল করে সেখানে নির্মাণ করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়। এটা এরা দখল করলে আর কেউ ভাঙ্গা পারছে না। এখন সরকার যদি আমাকে উঠা দিতে বলে, তা আমার সাথে যারা আছে তার সহ করে উঠা দেওয়া লাগবে। আর যদি একাই কয় আমি উঠা যাব না। আমরা চাই যে এখানে যারা দুষ্কৃত আছে এরা সরে যায়, নতুন করে এই জিনিসটা সৃষ্টি হোক, ভালো হোক, এটাই আমরা চাই। একই সঙ্গে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ওই স্থাপনায় নিজের ফার্নিচার ব্যবসার ফ্যাক্টরি ও দোকান চালুর পাশাপাশি আরো 3টি দোকানঘর নির্মাণ করেন। গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের কার্যালয় বন্ধ হয়ে যায়। তবে দলটির নেতা মোহাম্মদ আলী এখনো সরকারি স্থাপনাটি দখলে রেখেছেন। একজন আসা গায়ের জোরে সবকিছু করবে আর আমরা একেবারে খেতা ছিয়া থাকবো, তাও লাগো। যারা দখল করে আছে তারা উচ্ছেদ হয়ে যায়। এটা আমাকে চেয়ারম্যান বলা, চেয়ারম্যান ভাঙ্গাচুরা যাচ্ছিল, আমার ছাদ নিজে করে নিয়েছি। ছাদ নষ্ট হয়ে গেছিল, জানলা দরজা নষ্ট হয়ে গেছিল, আমরা নিজে করেছি। ওরা ব্যবসা করছে, সরকার তখন খুশি নিতে পারে, সমস্যা নেই। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিভিল সার্জন। তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা খোঁজ খবর নিব, নিয়ে যদি দেখি যে এরকম ঘটনা ঘটেছে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এবং যেহেতু এটি সিভিল সার্জন মহোদয়ের অফিস, ওনাকে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। আর উনি যদি আমাদের কাছে কোনো সহযোগিতা চায় সেটা আমরা করব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বগুড়ার 50টি স্বাস্থ্য উপকেন্দ্রের মধ্যে 21টিতে চিকিৎসক নিয়োগ দেওয়া আছে, আর 12টি কেন্দ্র সচল আছে স্থানীয় ব্যবস্থাপনায়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। দেশবাসী সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও মর্যাদাপূর্ণ নির্বাচন চায়। তবে জনগণের মাঝে শঙ্কা আছে, তা দূর করতে সরকার ও নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে, এমন মন্তব্য করেছেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বরিশালে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে সভায় তিনি একথা বলেন।
নির্বাচনের সময় এই অসম্পূর্ণ সংস্কারের বিষয়গুলোকে আমরা নির্বাচনী ইস্তেহারের ভিতরে নিয়ে যাব এবং সরকারের যে বাকিটুকু সময় আছে তাদের কাছে চাপ সৃষ্টি করব কোন কোন বিষয়গুলি এখনও সংবিধান ব্যতিরেকে কার্যাদেশ দিয়ে সমাধান করা সম্ভব সেটা স্বচ্ছভাবে করা এবং সেটাকে লক্ষ্য রাখার জন্যই আমরা রিফর্ম ওয়াচ করেছি। 29 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এরই মধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত হয়েছে আচরণবিধি, চলছে ভোটার তালিকা প্রস্তুতের কাজ। তবে নির্বাচনের তারিখ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। প্রধান নির্বাচন কমিশন বলেছে ঘোষিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। গত 28 অক্টোবর রাষ্ট্রপতির স্বাক্ষরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের বিধিমালা অনুমোদনের পর থেকেই তোড়জোড় শুরু হয় নির্বাচনের। 2 দফা নির্বাচন কমিশন পুনর্গঠনের পর মঙ্গলবার রাতে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে তফসিল প্রত্যাখ্যান করে বুধবার দুপুরে শিক্ষার্থীদের একাংশ সংবাদ সম্মেলন করে। বলেন, ঘোষিত সময় বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি থাকায় এই তফসিল অংশগ্রহণমূলক ও উৎসব মুখর নির্বাচন নিশ্চিত করবে না। পূর্ণ বিবেচনায় এনে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নতুন একটি নির্বাচন ভোটের তারিখ ঘোষণা করার জন্য আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। আমাদের এই দাবি যদি প্রশাসন মেনে না নেয়, আমরা যদি কঠোর দিকে যাইতে হয়, কঠোর পদক্ষেপের দিকে অবশ্যই আমরা যাব। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া। শীতকালীন ছুটির মধ্যে পড়লে দেখা যাবে যে অনেক স্টুডেন্টই নেয়, অনেকে ভোট দিতে পারতেছে না। ছাত্র সংসদ হচ্ছে একটা গণতন্ত্র চর্চার প্ল্যাটফর্ম। সেখানে যদি শিক্ষার্থীদের একটা অংশগ্রহণমূলক নির্বাচন না হয় তাহলে সেখানে শিক্ষার্থীরা কি গণতন্ত্র চর্চা করবে? মন গড়া সিদ্ধান্তের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দ্বিধাবিভক্তি সৃষ্টি হচ্ছে। এর দায়ের জন্য দায়ী থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোনো চাপের কাছে, কোনো বিষয়ের কাছে নথি স্বীকার না করে শিক্ষার্থীদের যে ন্যায্য সময়, সেই ন্যায্য সময়ে অবশ্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিষ্ঠা করবে। তবে প্রধান নির্বাচন কমিশনার বলছেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের সুযোগ নেই। যতটুকু যৌক্তিক সময় নেওয়া প্রয়োজন প্রত্যেকটা ধাপে, আমরা কিন্তু ততটুকুই যৌক্তিক সময় নিয়ে এই নির্বাচনী তফসিলটা ঘোষণা করেছি। আমরা সেই উদ্দেশ্যে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে আমরা লিখিতভাবে পত্র প্রেরণ করেছি। শীতকালীন অবকাশটা যেন পুনর্নির্ধারণ করে জানুয়ারিতে নেওয়া। প্রতিষ্ঠার 17 বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে যুক্ত হয় ছাত্র সংসদের বিধান। ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় 29 ডিসেম্বর। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দেখছেন বাংলার সময়। শীতের আবহ উত্তরের জেলা রাজশাহীতে। এ সময় ডেঙ্গুর প্রকোপ কমার কথা থাকলেও উল্টো বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি থাকছে 20 থেকে 30 জন রোগী। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। জ্বর, পেটে ব্যথা, বমি সহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে 4 দিন ধরে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন চিকিৎসা কেন্দ্র ঘুরে বয়স্ক শওকতারা জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বমিও থামছে না, আর এদিকে ডায়াবেটিস কন্ট্রোলও আসছে না। আর একটা টেস্ট দিয়েছিল, ওই টেস্টটাতে ধরা পড়েছে। চিকিৎসকদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে মশার ধরনগত পরিবর্তন হয়েছে। অতিবৃষ্টিতে মশার প্রজনন চক্রও দীর্ঘ হয়েছে। ফলে বর্ষা শেষে প্রকোপ না কমে উল্টো নগরী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে ডেঙ্গু ছড়িয়েছে। অভিযোজনই বলেন বা জেনেটিক মিউটেশন বলেন, যে কোনো কারণেই হোক, এটি কিন্তু সংক্রমণের যে ধারা সেটি পরিবর্তিত হয়েছে। এবং আমরাও দেখছি এবার আমাদের অতিবৃষ্টির কারণে বর্ষা চলে যাওয়ার পরেও শীতের ঠিক শুরুতে কিন্তু ডেঙ্গুটা আবার নতুন করে একটু প্রকোপ দেখা দিচ্ছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গবেষণায় ডেঙ্গুর জন্য দায়ী ও সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখা মানবদেহের 6টি জিন খুঁজে পেয়েছেন। এর প্রেক্ষিতে 3টি ওষুধ নির্ধারণ করেছেন তিনি। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত ওই গবেষণা ডেঙ্গু চিকিৎসায় নতুন দুয়ার খুলতে পারে অভিমত বিশেষজ্ঞদের। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। জয়পুরহাটের পাঁচবিবির পৌরসভায় স্থাপিত সাপ্লাই লাইনে পূর্ণভাবে পানি সরবরাহ না হতেই রিডিং মিটার চুরির হিড়িক পড়েছে। গত 13 মাসে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় 400 মিটার চুরি হয়েছে। আতঙ্কিত পৌরবাসীর জন্য টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয় ভাঙাড়ি দোকানে অভিযানের কথা জানায় পুলিশ। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। নিরাপদ পানি সরবরাহ ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশের 30টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প শুরু হয়। 2024 সালে এ প্রকল্পের আওতায় আসে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা। প্রায় 24 কোটি টাকা ব্যয়ে ওভারহেড ট্যাঙ্ক, হাউস কানেকশন, পাইপলাইন ও পাম্প হাউস স্থাপন করা হয়।
ওই সময় মিটারের রিডিং নেওয়ার সুবিধার্থে অধিকাংশ পানির মিটার বাড়ির বাইরে বসানো হয়। কারিগরি সিস্টেম সহজ হয়, মিটার খুলে নিয়ে যাচ্ছে চোরচক্র। গত 1.5 মাসে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় 400 মিটার চুরি হয়েছে। প্রতি রাতে এসব মিটার চুরির ঘটনা ঘটলেও অপরাধীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। মিটার দেওয়ার 2 মাস পরই আমার মিটার চুরি হয়ে গেছে। 1 মাসের মধ্যে প্রায় 350 মিটার চুরি হয়ে গেছে। অনেকবার পৌরসভায় বলার পরেও কোনো প্রতিকার করতে পারে নাই। এলাকার লোকজন সবাই এই মিটার চুরির ব্যাপারে একটু আতঙ্কের ভিতরে আছে। চোর ধরা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে চুরি হচ্ছে। স্থানীয় প্রশাসন, পাঁচবিবি থানার ওসি এবং আমার প্রশাসক মহোদয় বিষয়টি নিয়ে তারাও গুরুত্ব দিয়েছেন। আমরাও চেষ্টা করছি গ্রাহক পর্যায়ে এটা কিভাবে রোধ করা যায়। টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয় ভাঙারি দোকানে অভিযানের কথা জানায় পুলিশ। আমরা রাত্রিকালীন টহল বৃদ্ধি করেছি, নজরদারি রাখতেছি এবং এলাকার যারা দুষ্কৃতিকারী আছে তাদের উপর নজর রাখা হয়েছে। তারা কোন ধরনের এই ধরনের অপকর্মে লিপ্ত আছে কিনা। পাঁচবিবি পৌরসভায় 2615টি মিটারের মাধ্যমে সমসংখ্যক সুবিধাভোগীর মাঝে পানি সরবরাহ করা হচ্ছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। দেখছেন বাংলার সময়। শেরপুরে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে ঝিনাইগাতির গজনী এলাকার রাস্তার পাশের ঝোপে মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন, একটি চশমা ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের বাহুবলে বাঁকসজ্জা করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে কল্যাণপুর এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরুদ্ধ করেন তারা। এরপর বিক্ষোভ মিছিল করেন। এলাকাবাসীর অভিযোগ, কল্যাণপুর এলাকায় বাঁকটি এলাকাবাসীর কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত 1 বছরেই এখানে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। বহুদিন ধরে এ বাঁকসজ্জা করার দাবি জানালেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজীপুরে আগুনে পড়ল কয়েল কারখানা। 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। নিয়ম না মেনে কেমিক্যাল ব্যবহারে অগ্নিকাণ্ড। বারবার দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব। গোপালগঞ্জে 5ম শ্রেণীর শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত 15। ইতালি যাওয়ার সময় মাফিয়ার গুলিতে 3 বাংলাদেশি নিহত। হত্যার পর সমুদ্রে ফেলে দেয়া হয় লাশ। মাদারীপুরে মাতম, দালালের বিচার দাবি। এই ছিল বাংলার সময়ের পর সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।